সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী বেলায়েত হোসেন। চলুন আবারও তার কাছে ফিরে যাই। আবৃত্তি করা ছাড়াও নিজে লিখেন, তো শুনেছি খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। তো কখন লিখেন, কিভাবে লিখেন এবং একটা শুনবো আপনার লেখা কবিতা। ওটা হচ্ছে আমি নানা সময়ের মধ্যে কখনো কখনো নানা বিষয় তো জাগে। আহ, সেই সময় লিখে ফেলি। আরেকটি ব্যাপার হয়, যেহেতু উদীচী করি, উদীচী করতে গিয়ে নানা রকম প্রতিবাদ প্রতিরোধে আমাকে পথে নামতে হয়, শাহবাগ দাঁড়াতে হয়, হ্যাঁ, এবং অনেক রকমের এই প্রতিবাদী মঞ্চে গিয়ে পড়তে হয়। তখন যে বিষয়টি এসে দাঁড়ায়, সে বিষয়ের সঙ্গে অনেক সময় ঠিক আমার মন মতো কবিতা পাচ্ছি না, একদম টু দ্য পয়েন্ট এই কবিতার সঙ্গে এই বিষয়টা সম্পৃক্ত হওয়া উচিত। যখন না পাই তখন নিজে বসে যাই। যেমন আমি একবার সেই ৯০-এ যখন এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন, বিরোধী আন্দোলন, স্বৈরাচার যে সরকার বিরোধী আন্দোলন হলো, সেই সময় যখন এমনিতেই জনতার মঞ্চ হয়েছিল, যে সে তো সারাদিন রাত ছিলাম, ব্যাংকে চাকরি করে আমাকে থাকতে হয়েছে, সেই সময়টা একটা অন্যরকম পরিবেশ ছিল। থেকে সেই যেদিন নাকি মুক্ত হলো, যেদিন এরশাদের পতন হলো, এবং সেই দিন মঞ্চটা প্রেস ক্লাব থেকে চলে আসলো পল্টনের ময়দানের ওখানে কমিউনিস্ট পার্টির কর্নারটায়, যে অফিসের কর্নারটায় আসলো। একদম দুপুর থেকে শুরু করে সে রাত মধ্যরাত অব্দি অনুষ্ঠান হচ্ছে। তো ওর মধ্যে এক একজন কবিতা যারা যারা আমরা পড়ছি, সুবর্ণ মুস্তফা পড়েছে, আমি পড়েছি, হাসান আলী পড়েছে, নূর ভাই পড়েছেন, এবং বিভিন্ন জন আমরা যারা পড়ছি, ভাষণটা পড়েছি। তখন আমার মনে হলো এই দিনে পড়ার মতো এই যে উত্তাল যে একটা অর্জন আমি মনের মতো পাচ্ছিলাম, এরকম মনে হচ্ছিল। আমি ঠিক কমিউনিস্ট পার্টির অফিসে বসে লিখে ফেলেছিলাম একটি কবিতা, ঠিক ওইভাবে করলাম। কিছুদিন আগে নারী নির্যাতনের ওপর যেভাবে ঘটনাগুলো দেশে ঘটছিল, শাহবাগে একটা অনুষ্ঠানে, সেখানে আমি যখন মনের মতো হচ্ছিলাম লিখে ফেলছি। তার আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে ১০০ বছর আগে, যেটা নাকি এই বছর, এই ২০২১ সালে তার ছিল ১০০ বছর। চা শ্রমিকদের তাদের যে নিপীড়ন নির্যাতন করা হয়েছিল ইংরেজের সরকার, এবং সেই সময়ে তারা ভৈরব নদীতে ওদেরকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলে ভাসিয়ে দিয়েছিল সেই চা শ্রমিকদের। হ্যাঁ, ওরা সব মুল্লুক ছাড়ো আন্দোলন ছিল ওদের আর কি। সেটা মানে চা বাগান থেকে ওরা বিহারে চলে যাচ্ছিল, এবং ওরা পথঘাট কিছু চেনে না, কারণ তো এমনি জানো ওদের অন্ধকারে রেখে দেয়। তখন ওরা সেই রেল লাইন দিয়ে আস্তে আস্তে ভৈরব নদী দিয়ে যখন এখানে এসছে, তখন এদের মেরে মেরে প্রচুর এদের মেরে ফেলছে। সেজন্যই সেই দিনটার ১০০ বছর ছিল গত ২০২১ সালের মে মাসে, ২১শে মে বোধহয় সম্ভবত। সেই দিনের বিশাল একটা অনুষ্ঠান হচ্ছিল, তারপর অনলাইনে হলো। তখন আমি যখন আবৃত্তি করবো বলা হলো, তখন ওই চা বাগানের ওদের উপরে আবার একটা কবিতা আমি করে থাকি, মানে নিজেই লিখা এইভাবে লেখা। আচ্ছা, বেলায়েত ভাই, তাহলে আপনার লেখা একটা কবিতা শুনি। ঠিক আছে, আমার তাহলে একটি প্রেমের কবিতা, হ্যাঁ, একটা প্রেমের কবিতা। পাহাড় সমুদ্রের মোহনায়, ওকে। এই কবিতাটা শোনাই। আমাদের প্রথম চেনা জানা থেকেই জানতাম সমুদ্র তোমার খুব ভালো লাগে। পথ হাঁটতে, রেস্তোরাঁয় ওই ইউক্যালিপটাসের ছায়ায় যখন তখন বলে উঠতে, আমরা সমুদ্রে কবে যাচ্ছি? আমি বলতাম, যদি চাও এক্ষুনি, আমি তৈরি। তুমি বলতে, আহ যদি হতো। একটু থেমে তারপর বলতে, আচ্ছা অচিরেই, আমাকে তোমার করে নাও। তারপরে পরক্ষণেই কি সব ভাবনা তোমায় আঁকড়ে ধরত। তুমি তখন এ জগতে থাকতে না। আমি বুঝতাম, মা, বাবা, বর্দার কথা মনে হচ্ছে তোমার। তাদের ছানা বড়ার চোখ তোমায় আতঙ্কিত করে তুলত। চালচুলোহীনে পাত্র তাদের ভালো লাগবে কেন? স্নিগ্ধ মুখটায় উচ্ছ্বাস মিলিয়ে ছায়া ঘিরে ফেলত নিমেষেই। আমি বাঁকা হয়ে তাই কেবল দেখতাম, আর কেমন অসহায়ত্ব পেয়ে বসতো আমায়। কখনো কখনো মনে হতো, সিনেমায় তো দেখি কত সব অসম্ভব সম্ভব হয়ে যায়। আমার অত শত চাই না, কেবল একটা চাকরি, আমার যোগ্যতার নিরিখেই। ছোটবেলা থেকেই পরিবার, স্বজন, স্যারদের এত সব সুখ্যাতি, কী বা হলো তাতে? এত ভালো রেজাল্টের কী বা মূল্য হলো তার? আর ৩০ তো প্রায় ছুঁই ছুঁই। রানু বলতো, অত ভাবছো কেন, একটা কিছু হয়ে যাবে। এত ভালো রেজাল্ট তোমার, দেখো যখন হবে খুব ভালো কিছু হবে। আর আমরা তখন সমুদ্রের ধারে ঘুরে বেড়াবো,
সেই পাইন গাছের ছায়ায় বসে পার করে দেব কত সকাল বিকাল সন্ধ্যা। আমি হো হো করে হেসে উঠতাম। কি সহজ সমাধান তোমার! তোমার অপেক্ষা আমায় নিদ্রাহীন করে রাখত। জবাব ছিল না তার। যখন বলতে, নেই, কিছু হলো, মাস্টার শেষ করার পর বাবার তদবিরে কিন্ডারগার্টেনে যোগ দিলে তুমি। আগের মতো দেখা হওয়া কমে গেল। কি অস্থির সময় আমার তখন। তোমার সেই একই কথা। আমার কেমন ভার হয়ে যাচ্ছে দিনগুলো। আর পেরোতে পারছি না। বাড়িতে নানা সব সুপাত্রের চাপ। আমি তো চেষ্টা করে যাচ্ছি। এছাড়া আমার আর কি বা উত্তর ছিল বলো? কি ঝড় বইতো তখন আমার ভেতর, সে আমি জানি। কখনো কখনো যেন সাইক্লোন। এক শীতের খুব ভোরে তোমার ফোন। খুব রেগে গেলে, ধরছিলাম না বলে। বললাম, গভীর ঘুমে ছিলাম, এত ভোরে, কি ব্যাপার? তুমি বললে, শোনো, আমরা সমুদ্রে যাব না। না না, সমুদ্র না, সমুদ্র ভীষণ ভয়ঙ্কর, আমায় তলিয়ে নিয়ে যায়। আর তোমার নাগাল পাই না। না না, আমরা সমুদ্রে যাব না, পাহাড়, পাহাড়ে যাব। পাহাড় অনেক সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, বনরাজি আমাদের আশ্রয় দেবে। আমি বললাম, স্বপ্ন দেখছিলে নাকি? রানু বললে, হ্যাঁ, সে ভয়ঙ্কর, তোমাকে বোঝাতে পারবো না। না না, সমুদ্র আমার কখনো প্রিয় নয়। পাহাড়, পাহাড়, পাহাড় চাই আমার। আমি পাহাড় ভালোবাসি। আমরা পাহাড়ে যাব, সমুদ্রে না। সমুদ্র যে আমায় নিয়ে যায়, তলিয়ে নিয়ে যায়। ধুধু মাঠের মতো মনে পড়ে এখন। টেলিফোনের এপার থেকে আমি বলেছিলাম, আচ্ছা, তাই হবে, তাই হবে। রানু, রানু, এবার একটু ঘুমো, ঘুমো, ঘুমো। খুব সুন্দর প্রেমের কবিতা বেলায়েত ভাই। আর ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কবিতা নিয়ে? কোনো কাজ করার, কোনো প্রযোজনা করার? হ্যাঁ, অনেক অনেক আছে, অনেক কিছু। যেমন রক্তকরবী নিয়ে অনেকবারই আমি হাত দিয়ে পুরো আংশিক করেছি। এটা ইস! আমার খুব এখন ইচ্ছা আছে। হুম, মানিক হুম। বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির ব্যাপারটাকে নিয়ে আসার ইচ্ছা আছে। তারপরে এই যে আরেকটি আমার খুব ইচ্ছা আছে, এই সাম্প্রদায়িকতার উপরে নানা যে কবিতা আছে তার সমস্ত কিছু সম্পত্তি উদ্বাস্তু নামে একটি আমার স্ক্রিপ্ট বাহ! ভীষণ ভালো কাজগুলি। এই কাজগুলির জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। সময়টা মনে হচ্ছে সারারাত কবিতা শুনি আপনার। কিন্তু সময়টা শেষ হয়ে যাচ্ছে। আপনার একটা শেষ কবিতা শুনব। কিন্তু তার আগে একটু আমাদের নন্দন টিভির দর্শকদের জন্য আপনার কিছু কথা শুনব। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন নন্দন টিভির প্রতি। কারণ আমি জানি এরা আগেও আমি এই ব্যাপারে আমি যুক্ত হয়েছিলাম। আমার ভালো লাগে তাদের কাজ। আর এত সুচারুভাবে নন্দন টিভি তার পরিবেশনা করে যায়, এটা আমাদের শিল্পের বিকাশে দূর দূরান্ত থেকেও কিন্তু এই যে বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক বড় ভূমিকা। সেজন্য আমার অভিনন্দন রইল। এবং ভবিষ্যতে নিশ্চয়ই নন্দন টিভি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস করি। ভীষণ ভালো লাগলো। আপনি আরো অনেক দূর এগিয়ে যাবেন। আপনার কবিতা আমরা আরো অনেক দীর্ঘদিন শুনবো, শুনতে চাই। শুনতে ভালোবাসি, ভালোবাসবো। আপনার শেষ কবিতাটা শোনার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কবিতা আমাদের প্রতিদিনের জীবন, ছন্দ, ভালো লাগা, ভালোবাসা সবকিছু থেকে নিজেকে, নিজের নিজত্বকেও শেখাতে পারে। সেখান থেকে আমরা জীবনকে খুঁজে পেতে পারি। শুধুমাত্র কবিতায় নয়, কবিতার মাঝে ডুবে গিয়ে এই নতুন জীবনকে খুঁজে পাওয়া, সেজন্য অন্য এক জীবন। অনেক ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই নন্দন টিভির সঙ্গে থাকবেন। বেলায়েত ভাই, আপনার শেষ কবিতাটি শুনতে শুনতে আমরা আজ বাড়ি চলে যাব। শেষ কবিতা হিসেবে আমি আবৃত্তি করতে চাই, সুখের দেশে সুখে থাকো। বর্ষিয়ান কবি গোলাম কুদ্দুসের লেখা। তিনি আর বেঁচে নেই এখন, তার প্রতি শ্রদ্ধা জানাই। সুখের দেশে সুখে থাকো। আমাদের যে ছবি, নৃত্যকার ছেলেমেয়েরা প্রয়োজনে, জীবিকার জন্যে, জীবন ধারণের জন্যে দেশের বাইরে যেতে হয়, দেশের বাইরে থাকতে হয়। বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে আসতে হয়, কিছু করার নেই, এটাই জীবনের নিয়ম। বাইরে থেকে সবসময় যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। জীবনের প্রয়োজনে অনেক সময় যেমন দায়িত্ব পালন করতে হয়, অথবা তাকে ছুটি কাটাতে কখনো এদিক ওদিক যেতে হয়, আবার বাড়ির খোঁজ নেয়। খোঁজ নিতে গিয়ে দেখা যায় বাড়িতে কোনো একটি ঋণাত্মক ঘটনা ঘটে গেছে। কিছু করার নেই,
এরই নাম জীবন। তেমনি একটি কবিতা, সুখের দেশে সুখে থাকো। হ্যালো, হ্যালো, কাকে চাই? হ্যাঁ বলছি। কে? পাঞ্চালি? হ্যাঁ, এতদিন পরে বাবাকে মনে পড়লো মা। কোথা থেকে ফোন করছিস? সান ফ্রান্সিসকো? না, তবে? ও, তোরা নিউ ইয়র্ক এসেছিস? বেশ। আমরা কেমন আছি? ভালোই আছি। তোর মার খবর চাইছিস? তিনি তো গত মাসে গত হয়েছেন। হ্যালো, হ্যালো, চুপ করে গেলি কেন মা? কথা বল। কাঁদছিস? কেঁদে আর কি হবে বল? কি বললি? একটাও খবর দিইনি কেন? তোর মা মানা করেছিলেন, তোদের সুখের ব্যাঘাত ঘটাতে চাননি। সুখের দেশে তোরা সুখে থাকলেই আমাদের সুখ। মার একখানা ফটো? আচ্ছা, পাঠিয়ে দেব। কি বললি? এখন থেকে নিয়মিত খোঁজ খবর নিবি? তুই আমাকে হাসালি পাঞ্চালি। ওই দেখবি একদিন রিং হয়ে যাচ্ছে, ধরবার লোক নেই।